যে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আগামী 20 আগস্ট, আর এ বিষয়ে আজ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা 13ই আগস্ট মনোনয়নপত্র জমা দিতে পারবেন। 16ই আগস্ট যাচাই বাছাই আর 18 তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। তার কথা জানিয়ে গত 24 জুলাই পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে 28 জুলাই ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক করে ইসি। সেদিন সংসদের কাছে ভোটার তালিকা চাওয়া হয়। বৃহস্পতিবার সেই তালিকা ইসিতে আসলে বৈঠক করেন কমিশনাররা। বৈঠকের পর দুপুরে ইসি সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের সময় তারিখ হচ্ছে 13ই আগস্ট সকাল 10টা থেকে 4টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনকর্তার অফিস কক্ষে সাবমিশন হবে। মনোনয়নপত্র পরীক্ষার তারিখ হচ্ছে 16ই আগস্ট 2026 রোববার সকাল 10টা থেকে যতক্ষণ লাগে সেটাও এখানে আমাদের ইসি ভবনে। মনোনয়নপত্র পরীক্ষা বা যাচাই যেটাই বলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18ই আগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়। আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 আগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। নিয়ম অনুযায়ী প্রার্থীর সংখ্যা একজন হলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে, আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এর ধারা 5(3) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে মাননীয় স্পিকার মহোদয়ের আলোচনাক্রমে সংসদীয় গণতন্ত্র চালুর পর 1991 সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ফারজানা আক্তার, 71, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা হবে সংসদের বিশেষ অধিবেশন। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম 71কে জানিয়েছেন নির্বাচনের 2-1 দিন আগে বিশেষ অধিবেশন আহ্বান করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তবে অধিবেশনটি নিয়মিত হবে নাকি নির্বাচনের পরেই মুলতবি হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের 20 তারিখ জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদিও সংসদের অধিবেশন বন্ধ আছে, সময় অনুযায়ী তৃতীয় অধিবেশন বসার কথা সেপ্টেম্বরে। এই অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডাকা হচ্ছে বিশেষ অধিবেশন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি 71কে জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শিগগিরই অধিবেশন আহ্বান করবেন। অধিবেশনটা এটা বিশেষ অধিবেশন হবে। পার্লামেন্টে রাষ্ট্রপতি নির্বাচন হবে, তো 1-2 দিন আগে হয়তো অধিবেশন বসবে। পার্লামেন্ট এখনো সামন করা হয়নি, রাষ্ট্রপতি পার্লামেন্ট সামন করবেন। তো সামন করার পরে তারপরে সেই নির্বাচনে সেই অধিবেশনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন। তবে অধিবেশনটি পরবর্তীতে নিয়মিত চলবে নাকি নির্বাচন শেষে মুলতবি হবে সে বিষয়েও কথা বলেন তিনি। দুটো পদ্ধতি হবে, এখন আমি ক্লিয়ার না, আমি জানি না। সেটা হলো এই যে এটা হলো আমরা কি সেশনের কোনো কার্যক্রম করব কিনা, সেটা যদি হয় তাহলে একটা সেশন হবে। আর নতুবা এই অধিবেশন যেমন জরুরি ভিত্তিতে অনেকগুলো অধিবেশন হয়। প্রেসিডেন্টের এই নির্বাচন হতে পারে, যুদ্ধকালীন সময়ের জন্য একটা অধিবেশন হতে পারে, সেটা ইজ নট দ্য অধিবেশন। কাজে এই টাইপের একটা অধিবেশন হবে, তা সেটা এখন ক্লিয়ার না আমার কাছে, আমি জেনে আপনাদের জানাতে পারবো। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাচনে প্রার্থী একজন হলে সেক্ষেত্রে কি হবে তাও জানান চিফ হুইপ। 18 তারিখ সিদ্ধান্ত যদি হয়ে যায় যে উজ্জ্বলের পরে একজন ক্যান্ডিডেট থাকলো বা উজ্জ্বল হলোই না বা ক্যান্ডিডেট একজনই সাবমিট করলো, তাহলে তো আর কোনো ভোটের প্রশ্ন নেই। যেহেতু পার্লামেন্ট সামন করা হবে, সুতরাং একদিন বসতেই হবে। দলের ভেতর থেকে যে কেউ রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেতে পারেন বলে আশা এই নেতার। মোহন ইসলাম, 71, ঢাকা। দর্শক, ভারত এই মুহূর্তে শেখ হাসিনার অপতথ্যের প্রচার না থামালে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে তিনি যেটা জানিয়েছেন যে ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে শেখ হাসিনা এখন পর্যন্ত অপতথ্য প্রচার করছেন, আর নিজেদের অপরাধ ঢাকতে আওয়ামী লীগ সব সময় জঙ্গিবাদ তত্ত্ব
সামনে নিয়ে আসছে। এ নিয়ে যা দেশের মানুষ এবং আন্তর্জাতিক মহল কখনোই গ্রহণ করেনি বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। গণতন্ত্র এবং মানবাধিকারের কথা আওয়ামী লীগের মুখে মানায় না বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আমরা চাই যে আমাদের সম্পর্ক, ভারতের সাথে আমাদের অনেক ইস্যু আছে, অনেক আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই এবং সেইটির সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত তাদের ভারতের মাটির তারা প্রথমত আশ্রয় নিয়ে আছে এবং তারপরে সেই বক্তব্যগুলো তারা এখনও তারা কন্টিনিউ করতে দিবে কিনা, অ্যালাউ করবে কিনা, সেই সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে। ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য অস্থিরতা ও ষড়যন্ত্র করলে কারো লাভ হবে না, বরং দেশের স্বাধীনতা চিরতরে হুমকির মুখে পড়বে, এমন সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি বিভেদ তৈরি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছে বলে তার দাবি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের অনুদান প্রদান ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে মুন্সিগঞ্জের জুলাই শহীদ যোদ্ধা স্মৃতি সংসদ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন চীনমৈত্রী সম্মেলনের কেন্দ্রীয় রাষ্ট্রীয় অনুষ্ঠানে গতকাল অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার জন্য এনসিপিকে দায়ী করেন। তার দাবি, পরিকল্পিতভাবেই বিদেশি অতিথিদের সামনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। নতুন যে দলটি গঠন হয়েছে এনসিপি, তার নেতা সেই একজন মাননীয় সংসদ সদস্য, তার কিছু অনুসারীরা সেখানে খুব সুপরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে এবং এমন একটি অবস্থা তৈরি করে যে সেখানে আমাদের বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বিভেদ সৃষ্টি করে দেশের কোনো লাভ হবে না, তাই জাতীয় স্বার্থ প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি। তৈরি হয়েছে এই গণ অভ্যুত্থান যে চেতনা, এই চেতনা লালন করতে হলে ছোটখাটো ঝগড়াঝাঁটি এইখান থেকে অতিক্রম করতে হয়ে আমাদের আসতে হবে। এটা যদি না আসতে পারেন তাহলে আবার কোনো চোরা গলি দিয়ে পতিত ফ্যাসিস্ট যদি উত্থান হয় তাহলে এই দেশে রক্ত গঙ্গা বয়ে যাবে। তিনি কাউকে বাঁচতে দিবেন না। রিজভী বলেন, বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো চালাতে পারছে না বলেই ভারত শেখ হাসিনাকে ব্যবহার করছে। মানে শেখ হাসিনাকে দিয়ে ইচ্ছা মতো তারা দেশ তাদের মতো নিয়ন্ত্রণে রাখতে পেরেছিল, এখন তো নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এই কারণে তারা খুবই অসন্তুষ্ট। এই কারণে আবার হাসিনাকে টুলস হিসাবে, একটা যন্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বাংলাদেশে। এর আগে সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী। এ সময় তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে দেশে ফেরত না দিয়ে ভারত তাকে রাজনৈতিক কর্মকাণ্ড সুযোগ করে দিচ্ছে। পলাতক ফ্যাসিস্টকে কথা বলার সুযোগ দেওয়া পার্শ্ববর্তী একটি দেশ, এটা আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রতি অপমানজনক আচরণ করে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনা আলাদাভাবে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই মামলায় আগামী রোববার গ্রেফতার দেখানো হবে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে। আর সেই সাথে গুমের সাথে সংশ্লিষ্টতা মিলেছে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদেরও। এছাড়া অন্য আসামিদের মধ্যে থাকতে পারেন শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল আহসান সহ আরও কয়েকজন। মাইনুল মারুফের প্রতিবেদন। 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী থেকে নিখোঁজ হন বিএনপির ওই সময়ের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তার সঙ্গে নিখোঁজ হন ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলীও। এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। তবে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে নতুন তথ্য সামনে এসেছে।
প্রসিকিউশন বলছে ইলিয়াস আলীর গুমের ঘটনাটি পৃথক মামলা হিসেবে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মূলত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে চলমান গুম ও হত্যা মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন তার একসময় রানার সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস। এরপরে ইলিয়াস আলীর গুমের ঘটনায় নতুন মোড় তৈরি হয়। ট্রাইব্যুনালে তিনি বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল হাসান, মেজর নওশাদ ও স্কোয়াড্রন লিডার সাইফের সঙ্গে তিনি ছিলেন। তবে সেদিন ব্যর্থ হন তারা। জবানবন্দিতে রানার ইমরুল আরও জানান, ইলিয়াস আলী গুমের পর র্যাবের অস্ত্রাগারের রেজিস্টার ও সিসিটিভির ফুটেজ নষ্ট করা হয়। এছাড়া এক ফোনালাপে জিয়াউল হাসানকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে বলতে শুনেছেন, আপনাদের নির্দেশেই ইলিয়াসকে গল্ফ করা হয়েছে। প্রসিকিউশনের দাবি, গল্প ছিল গুম করে হত্যা বোঝাতে ব্যবহৃত সাংকেতিক শব্দ। তার কাছ থেকে আমরা ক্লুটা পেয়েছি যে সে যেটা বলেছিল, প্রথমবার তারা অ্যাটেম্প করেছিল একটা বনানীর ওখানে তাকে তুলে নেওয়ার একটা অ্যাটেম্প করেছিল। সেই অ্যাটেম্পটা প্রথমে যখন ব্যর্থ হলো, পরের অ্যাটেম্পটে জিয়াউল হাসানের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। এইটুকুন ইনভেস্টিগেশনে তো আমরা প্রাইমারিলি পেয়েছি, এবং আমাদের ইনভেস্টিগেশন এটাও পেয়েছি যে আমাদের উইং কমান্ডার যে আসামি সাইফ, সেও এর সাথে জড়িত আছে। সেই সাক্ষ্যের নাম আসার ভিত্তিতে বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। তো আমরা এখন উইং কমান্ডার সাইফ না, তার নাম সাইফকে আমরা গ্রেপ্তার দেখার চেষ্টা করতেছি। আগামী রোববার দিন আশা করি এই বিষয়ে আদেশ হবে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের সংশ্লিষ্টতার তথ্য মিলেছে। মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে, সেগুলো তো আমরা ইনভেস্টিগেশন করছি, আর আগেও আপনাদেরকে জানিয়েছি মামুন খালেদের সংশ্লিষ্টতাও আছে। তদন্ত শেষ হলে ইলিয়াস আলীর গুমের ঘটনায় পৃথক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। তদন্তে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী, জিয়াউল হাসান সহ আরও কয়েকজনের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। সংসদে বসে মিথ্যাচার না করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে তিনি হুঁশিয়ারি দেন, নতুন করে গ্যাসের দাম বাড়ানোর পায়তারা মেনে নেওয়া হবে না। এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, ক্ষমতায় গিয়ে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি। এ সময় জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে ৫ সেপ্টেম্বর লং মার্চ সহ মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনের দাবিতে বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে এই অবস্থান কর্মসূচি পালন করে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এই সময় জোটের নেতারা দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরিকল্পিতভাবে আমাদের জ্বালানি খাতকে বেসরকারি খাতে দিয়ে দেওয়া এবং আমদানি নির্ভর করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, শোয়াফ প্রধানমন্ত্রী তারেক রহমানের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকার অধিকার নাই। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হলে পদত্যাগ করতে হবে। তার দাবি, গেল ৫ মাসে সরকারের পারফরমেন্স মাইনাসে। আজকে আমরা বার্তা দিতে এসেছি, যদি বিএনপির সরকার, যদি তারেক রহমানের সরকার জনগণের মৌলিক অধিকার, গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং দ্রব্যমূল্য নিশ্চিত করতে না পারে, তবে এই সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন যেন না থাকে, না দেখে। পরে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সংসদে বসে সরকার মিথ্যাচার করছে। বিভিন্ন দাবি আদায়ে আগামী ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম লং মার্চ সহ ৩ মাসের লাগাতার কর্মসূচি ঘোষণা করেন তিনি। ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই দিন ঢাকাবাসী আপনারা কি সত্যিকারের অতিথির দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছেন? আমি আপনাদেরকে আজকে থেকে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে রাখলাম। এ সময় জামাতের আমির অভিযোগ করেন, নতুন করে সরকার গ্যাসের দাম বাড়ানোর পায়তারা করছে। ঘরে ঘরে বিদ্যুৎ চাই, সংসদের ভিতরে আর মিথ্যা বিবৃতি দিবেন না। রাশেদ আনিস, ৭১, ঢাকা।
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরুর সুখবর দিল জ্বালানি মন্ত্রণালয়। তবে আগের সরবরাহ অবস্থায় ফিরতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আলোচনা হয়েছে। ভারতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি দেশটাকে শেষ করে গেছেন। শারমিন নীরার রিপোর্ট। চুলাই কিংবা সিএনজি স্টেশনে গ্যাস সংকটের ছবিটা গেল 16 দিনের। এমন পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক হতে যাচ্ছে। মেরামত শেষে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সপ্তাহের শেষ দিন এমন সুখবর দিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। সঞ্চালন শুরু হয়ে গেলে আস্তে আস্তে আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছে সে মধ্যে উত্তরণ করতে পারবো। মানে কতদিন লাগবে? আগের মতো হতে স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেন জ্বালানি মন্ত্রী। প্রশ্নের জবাবে তাদের আলোচনার বিষয় জানান তিনি। ভারতের সাথে মিটিং, আমার সাথে এর আগে অনেক অ্যাম্বাসেডারের সাথে মিটিং হয়েছে, সেরকম রুটিন মিটিং ভারতের অ্যাম্বাসেডারের সাথে হয়েছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, আমাদের অনেক স্বার্থ ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশ কিছু ডিজেল চাওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ভারতের সাথে একটা পাইপলাইন আছে, সেখান থেকে ডিজেল আসে, তাদেরকে বলেছে আরো বেশি দেওয়ার জন্য। ভারতে পলাতক শেখ হাসিনার অনলাইনে সংবাদ সম্মেলন প্রসঙ্গে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছে, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি জ্বালানি মন্ত্রী। শেখ হাসিনার সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি তো অনেক কিছুই করেন, দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন। শারমিন নীরা, 71, ঢাকা। রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে দ্রুত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, সেই সাথে এর বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ে এক বৈঠকে শিল্প কারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপির কার্যকর ব্যবহার নিশ্চিত করা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, পরিবেশ আইন কঠোরভাবে প্রয়োগের উপর সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বয়ে জোরদারের নির্দেশও দেন সরকার প্রধান। আরো জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। রাজধানী ঢাকা আর বুড়িগঙ্গা নদী ইতিহাসের বাইরেও নানা কারণে এই দুই সত্তা জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। একসময় চারপাশের তোরাগ, বালু আর শীতলক্ষা নদীর স্বচ্ছ ধারা ছিল রাজধানীর মানুষের জীবন জীবিকা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বছরের পর বছর দূষণ আর অব্যবস্থাপনায় এসব নদী হারিয়েছে স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য। এমন বাস্তবতায় এসব নদীর পানি প্রবাহ ও পরিবেশ উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উপর জোর দিচ্ছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান, ঢাকার চারপাশের নদীর প্রতিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা। বুড়িগঙ্গার পাশাপাশি অন্যান্য যে ঢাকা আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। নদী দূষণ রোধে শিল্প কারখানার বর্জ্য শোধনাগার কার্যকরভাবে পরিচালনা, খাল ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, দূষণকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা, বিদ্যমান পরিবেশ আইন কার্যকরভাবে প্রয়োগের উপর জোর দেন প্রধানমন্ত্রী। কলকারখানা যেগুলো আছে তারা যাতে সরাসরি নদীতে না ফেলতে পারে এবং সেগুলোকে ফেলার আগে যাতে একটা প্রসেসের মধ্য দিয়ে যে বিষাক্তটা যাতে নদীতে না পড়ে সেই ব্যাপারে ইটিপি, এসটিপি যেখানে যা বসানো দরকার সেগুলো বসাইতে হবে এবং এগুলো সারা দেশের জন্যই হবে। তবে এই মুহূর্তে ঢাকাকে কেন্দ্র করে কার্যক্রমটা শুরু হচ্ছে। একই সঙ্গে সিদ্ধান্ত হয় প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্ত্বাবধানে একটি আন্তঃসংস্থা সমন্বয় কমিটি গঠনের। কর্মপরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন তদারকি করবে এই কমিটি। এছাড়া দেশের নদী ও খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ, চরাঞ্চল হাওরের সড়ক এবং রেল লাইনের পাশে কংক্রিটের ব্লক আর জিও ব্লকের পরিবর্তে পরিবেশ বান্ধব ও টেকসই বিন্যাঘাস ব্যবহারে জোর দিতে সচিবালয়ে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা। ফ্যামিলি কার্ডের নিরাপত্তা নিশ্চিতে সরকার সচেতনভাবে কাজ করছে বলে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার
AZM জাহিদ হোসেন। আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত সেবা কমিটির বৈঠক শেষে তিনি আরও জানান, এর পাইলটিং কার্যক্রম ভালোভাবে শেষ হয়েছে। যশোর ও নেত্রকোনার কলমাকান্দায় তথ্য সংগ্রহে ত্রুটি থাকলেও তা পরে ঠিক করা হয়েছে। 16 আগস্ট থেকে ফ্যামিলি কার্ডের নতুন ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 4 বছরে পর্যায়ক্রমে অন্তত 1,60,00,000 পরিবার এই কার্ড পাবেন। আগস্ট মাসে পর্যায়ক্রমে সারা দেশে কার্ড দেয়া শুরু হবে। সোনালী, জনতা ও কৃষি ব্যাংকের মাধ্যমে টাকা তোলা যাবে বলেও জানান মন্ত্রী। যথাযথ ব্যক্তি কার্ড পাচ্ছেন কিনা তা 3 ধাপে তথ্য যাচাই করা হবে। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে দেশের সার্বিক দারিদ্রতা কমে আসবে বলে প্রত্যাশা করছে সরকার। 1,60,00,000 পরিবার হবে। এই 1,60,00,000 পরিবার থেকে আমরা আশা করছি এটা বেশিও হতে পারে। এটা নির্ভর করবে PMT স্কোরিংয়ের ফাইন্ডিংসের উপর। এই 1,60,00,000 পরিবার বা 1,70,00,000 পরিবার, হোয়াট এভার মাইট বি দি নাম্বার, এটি আমরা 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ আমরা এটা শেষ করতে পারবো এবং এতে মানুষের দারিদ্রতা কমবে। স্বাধীনতার 55 বছর পরও নানান অনিয়মে দেশ জর্জরিত, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সচিবালয়ে শিকল ভাঙার জুলাই শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা জানান তিনি। যাতে নতুন কোনো স্বৈরাচার তৈরি না হয় সে ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। আন্দোলনের এই লক্ষ্যহীন তৎপরতার বিপরীতে এবারের যে শিকল ভাঙার আন্দোলন, সেই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে শিকল ভাঙার পরে আমরা কি করব তা আমাদের নেতা তারেক রহমান 31 দফার মাধ্যমে আগেই বলেছেন এবং আমরা সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। আমি এই সংকলনটি মোড়ক উন্মোচন করার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে জাতিকে বিনীতভাবে এই কথা জানিয়ে রাখতে চাই, আমরা যেমন শিকল ভাঙতে পেরেছি তেমনি আমরা শিকল মুক্ত গণতান্ত্রিক একটি প্রতিষ্ঠান দাঁড় করাতেও দৃঢ় প্রতিজ্ঞ আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে। সেতুর টোল আদায়ের নামে শেখ হাসিনা সহ 17 জনের 309 কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। শুধু তাই নয়, কিন্তু রয়্যাল অন্যদিকে শেয়ার বাজারে কারসাজি করে কিন্তু 256 কোটি টাকা আত্মসাতের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসান সহ আরও সংশ্লিষ্ট 15 জনের বিরুদ্ধে মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে। খুব দ্রুতই এ বিষয়ে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে দুদক। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 বছরের শাসনামলের দুর্নীতির অভিযোগ জমা হয়েছে দুদকে। এসব তদন্তে কাজ করছে সংস্থাটির একাধিক টিম। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ের নামে 309 কোটি টাকা আত্মসাতের মামলায় নথিপত্র তলব করে সড়ক পরিবহন বিভাগ সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, আমির হোসেন আমু সহ 17 জনকে আসামি করা হয়েছে। টোল আদায়ের নামে পরিষদ যোগসাজশ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল, সেই অভিযোগে মামলা হয়েছিল গত বছর। তদন্ত কর্মকর্তা, তদন্ত টিম তারা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করে থাকেন। পত্র প্রেরণ পরে সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য প্রাপ্তি সাপেক্ষে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এদিকে ক্রিকেটার ও মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, আবুল খায়ের হিরু সহ 15 জনের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে 256 কোটি টাকা আত্মসাতের মামলার তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছে দুদক। নতুন কমিশন এলে অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে বলেও জানিয়েছেন দুদকের মুখপাত্র। শেয়ার বাজার কারসাজি এবং অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ মোট 15 জনের বিরুদ্ধে গত বছর দুর্নীতি দমন কমিশনে একটি মামলা দায়ের হয়েছিল। তদন্ত শেষে খুব শীঘ্রই তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া সাকিবের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধান করছে দুদক। ইমতিয়াজ সনি, 71, ঢাকা। বাংলাদেশের শ্রমিকরা এখন থেকে ওমানে গিয়ে কৃষি কাজ করতে পারবেন। কৃষি শ্রমিক ভিসায় বাংলাদেশিদের জন্য দুয়ার খুলে দিয়েছে দেশটি। আর সংবাদ মাধ্যম ওমান অবজারভার এই তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে বাংলাদেশি কৃষি শ্রমিক নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। দেশটি চাইলে এখন থেকে বাংলাদেশি শ্রমিক নেয়ার জন্য ভিসার আবেদন করতে পারবে। এর আগে কৃষি শ্রমিক নেয়ার নতুন প্রোগ্রাম শুরুর ঘোষণা দেয় ওমানের কৃষি অ্যাসোসিয়েশন আল দাহিরা ব্রাঞ্চ। তারা জানিয়েছে, ওমানের শ্রম মন্ত্রণালয় ও রয়্যাল ওমান পুলিশ বাংলাদেশিদের শ্রমিক নেয়ার যে অনুমোদন দিয়েছে
তার ভিত্তিতে নিবন্ধনকৃত কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি শ্রমিক নেয়ার আবেদন করতে পারবেন। সুবিধাটি শুধু অ্যাসোসিয়েশনের আল দাহিরা ব্রাঞ্চের নিবন্ধিত সদস্যরাই পাবেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথে থাকুন।